আসসালামু আলাইকুম। সুখ-দুঃখের সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কাছের দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। টমেটোর গাছে কিছু টমেটো পেকে গেছে। আর ওই টমেটোগুলো একটু ছোট জাতের, ওই যে টক টমেটো হয়, ওই চারাগুলো বাজার থেকে কিনে এনে লাগিয়েছিলাম। আর বাজার থেকে আমি যতবার টমেটোর চারা কিনে এনে লাগিয়েছি, টমেটো হওয়ার পরে দেখা যায় টমেটোগুলো ছোট ছোট হয়ে যায় আর এত টক থাকে, টকের জন্য আমার তেমন একটা খেতেও ভালো লাগে না। তারপরেও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখুন কালারটা। এখন বাজে সকাল 11টার দিকে একটু চা খেতে মন চাইছে, জানি না কেন হঠাৎ করে আজকে চা খেতে মন চাইছে। আমি আবার চা অতটাও পছন্দ করি না। আর সকাল থেকে কেন জানি একটু ঠান্ডার সমস্যা হচ্ছে, তো এখন ভাবলাম একটু চা খাই। এখানে এসে দেখি সকালে রান্না বান্না করেছি অথচ চুলাটা মোছা হয় নাই। তো আগে ভাবলাম চুলাটা মুছে চুলার আশেপাশের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে চা রান্না করব। আমার আবার একটাই সমস্যা, গড়ে কোনো কিছু যদি নোংরা থাকে বা এলোমেলো অবস্থায় থাকে, তো ওটা রেখে আমি মানে ক্ষুধার্ত থাকলেও ভাত খেতে ইচ্ছা করে না। আগে মনে হয় আমি কাজগুলো করি, আগে সবকিছু গুছাবো, পরিষ্কার করব, তারপরে দরকার হলে খাবো। মানে এক কথায় ঘরের জিনিস এলোমেলো অগোছালো দেখার পরে আমার মাথা ঠিকঠাক কাজ করে না। মাথাটা মনে হয় এলোমেলো হয়ে গেছে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আজকের অনেকগুলো কাজ দিয়ে মোটামুটি ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগবে কিনা, কষ্ট লাগবে আমি জানি না। তারপরেও রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। বাংলাদেশে যাওয়া নিয়ে খুব আনন্দ উৎফুল্লের মধ্যে সময় কাটছিল। এর মধ্যে আমার বাসায় মানে এরকম একটা কষ্টদায়ক ঘটনা ঘটে যাবে আমি আশায় ছিলাম না। তো যাই হোক, এরকমই একটা ঘটনা ঘটেছে যেটা আপনাদেরকে সরাসরি দেখাবো, আপনারাও অনেক কষ্ট পাবেন। তো যাই হোক, রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। চুলাটা মোছা হয়ে গেছে, এখন চুলায় জাল করে চাটা বসিয়ে দিলাম। আরিয়ানের বাবাও চা খেতে চাইছেন, তাই আমরা দুজনের জন্যই আর কি চাটা করে নিচ্ছি। যদিও আমি দুধ চা একেবারেই পছন্দ করি না, আমার কাছে লিকার চাটাই বেশি ভালো লাগে। তো আরিয়ানের বাবা আবার লিকার চা পছন্দ করেন না, ওনার দুধ চা পছন্দ। তো কি আর করার, হাজবেন্ডের হাতে হাত মিলাতেই হয়। উনি যেহেতু পছন্দ করেন না, তাই উনার মতন করে চাটা করতেছি। ভাবলাম দুধ দিয়েই করে নেই, এক বেলা না হয় দুধ চা খেয়ে নেব, সমস্যা নেই। তবে দুধ চাটা আমি গরুর দুধ দিয়েই করলাম। গরুর দুধের চা হলে মোটামুটি খেতে পারি, কিন্তু যে গুঁড়ো দুধের চাটা একেবারে আমার গলা দিয়ে নামতে চায় না। আর একটু বেশি দুধ দিয়ে চাটা করেছি, তাই চাটার কালার একটু সাদা হয়ে গেছে। তো সাথে নিচ্ছি 2টা ক্রিম বন দিয়ে চা খেতে আমার ভালোই লাগে। আর আরিয়ানের বাবা সকালে বাজারে গিয়েছিলেন, আসার সময় ক্রিম বন নিয়ে এসেছেন, আর ওই ক্রিম বন গুলো দেখাই আমার আবার চা খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, এখন আপাতত চাটা খেয়ে নেই, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত 3 দিন আগ পর্যন্ত আমার আলুর গাছগুলো খুব সুন্দরভাবেই ছিল, পাতাগুলো সবুজ ছিল। তো এই 3 দিনের ব্যবধানে এখন দেখি আলুর পাতাগুলো একেবারে পুড়ে গেছে। জানি না কেন সবকটা গাছ একসাথে মরে গেছে। তো আমি কারণটা খুঁজে পাচ্ছি না। তো একটা গাছ উঠিয়ে দেখি আলু হয়েছে কিনা। এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক আলু হয়েছিল গাছটাতে, কিন্তু আলুগুলো এখনো অনেক ছোট ছোট, কারণ আমি এমনিতেও লেট করে আলু লাগিয়েছিলাম। তো এই আলুগুলো যদি বড় হতো তাহলে অনেকগুলো আলু হতো। আলুগুলোতে এই যে পোকা ধরে গেছে, মনে হচ্ছে না গাছগুলো থেকে আর আলু পাওয়া যাবে। তো জুবাইর, ওয়াহিদা, শিফা সবাই চলে এসেছে আলু উঠানোর জন্য। যদিও আলু উঠানো বেশিরভাগ বাচ্চারাই পছন্দ করে, আর আমারও ভালো লাগে। ছোটবেলা বাবার বাসায় যখন খুব বেশি করে আলু চাষ করা হতো, তো আলু উঠানোর সময় আমি এত এক্সাইটেড হয়ে পড়তাম যে কখন আলু উঠাবেন, আমি আলু উঠাবো। তো আমারও সেই বাচ্চা স্বভাবটা এখনো রয়ে গিয়েছে। তো 4 জন মিলে এই সামান্য কয়েকটা আলুর গাছ থেকে আলু উঠাচ্ছি, দেখুন।
তো এখানে আলু উঠাতে এসে একটা জিনিস বুঝতে পারলাম, মানে বড় একটা ভুল করে দিয়েছি। এমনিতেও আলুগুলো আমি লেট করে লাগিয়েছিলাম। আর তারপরে আলু লাগানোর সময় মাটিতে কোনো ধরনের কীটনাশক জাতীয় ঔষধ দেওয়া হয় নাই। শুধু মাটিতেই লাগানো হয়েছিল। ওজন্য উইপোকা ধরে গেছে। তো ছোট, ছোট আলু হয়েছিল। মোটামুটি খারাপ হয়নি। হয়েছিল অনেকটা। কিন্তু সবকটা আলু পোকা ধরে একেবারে শেষ করে দিয়েছে। এই যে দেখুন, গাছের গুঁড়াগুলো পচে গেছে। কি একটা খারাপ অবস্থা। আলু উঠাচ্ছি ঠিকই, কিন্তু এই আলুগুলো কাজে আসবে বলে আমার মনে হচ্ছে না। হয়তো ফেলে দিতেই হবে। কিন্তু কইবা না, তুলো তুলো। আলু তুলতে তুলতে 10-15 বাজে একবারে শেষ। শেষমেশ দেখুন আলুগুলোর অবস্থা। শিফা ওয়াহিদা আলুগুলো তুলে পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছে। তো ওগুলো আর কোনো কাজে আসবে না। এই যে দেখুন, পোকা সব আলু একেবারে শেষ করে দিয়েছে। একেবারে নাজেহাল অবস্থা। আমি যে 1 কেজির মতন আলু লাগিয়েছিলাম, আলুটাও বেকার গেল। তারপরে এতদিনের যে মোটামুটি একটা কষ্ট, সেটাও শেষ পর্যন্ত বেকার চলে গেছে। তো যাই হোক, কি আর করার। এদিকে আমি আমার 2 জোড়া জুতা আর আরিয়ানের 1 জোড়া জুতা ধুয়ে রোদে শুকাতে দিচ্ছি। জুতাগুলো গতকালকে ভাবছিলাম ধুইবো, কিন্তু পরে ভুলে গিয়েছিলাম। যেহেতু আগামী কালকে আমরা বাংলাদেশে যাব, তো যাওয়ার সময় ভাবতেছি 2 জোড়া জুতা নিব। তাই জুতাগুলো একটু ধুয়ে রোদে শুকিয়ে নিচ্ছি। আমরা মাসেলে মানে যেদিকে যাব আমাদের সবকিছু একটু বেশি করে প্রয়োজন হয়, সেটা ড্রেস হোক বা জুতা হোক। তো আরিয়ানেরও 2 জোড়া লাগবে। 1 জোড়া শু নিবে আর ওইটা নিব ভাবতেছি যে বিয়ের দিন কোটের সাথে পরলে ভালো লাগবে। শেষমেশ চলে এসেছি লাগেজ গুছানোর জন্য। আমি 2 দিন আগ থেকেই লাগেজ গুছানো শুরু করেছি, কারণ 3 জন মানুষ যাব। আর এখন যেহেতু শীতের সিজন, অনেক কাপড় চোপড় লাগে। আর বাচ্চাদের কাপড় চোপড় আর একটু বেশি লাগে। তো কোনটা নেব পরে দেখা যাবে না আমার দরকারি একটা জিনিস বাসায় ফেলে গেছি, তারপরে ওখানে গিয়ে ওটার জন্য আফসোস করতেছি। তো ওটা যেন না হয়, ওর জন্য ভাবলাম 2 দিন আগে থেকে একটু মাথা খাটিয়ে খাটিয়ে মানে কি কি লাগবে সেই হিসাবে লাগেজগুলো ভরি। আর প্রতিবার কিন্তু আমি কোথাও গেলে এই একটা জিনিস নিয়ে আফসোস করি যে ইস, এটা কেন করলাম না, এটা কেন আনলাম না। তো এরকম একটা ঘটনা ঘটে। এইবার যাতে এই ঘটনাটা না ঘটে সেজন্য একটু হাতের সময় নিয়ে লাগেজগুলো গোছাচ্ছি। আসলে আমরা মা ছেলে কোথাও গেলে দেখা যায় বড় সাইজের একটা লাগেজ ভরে যায়, কারণ আমাদের কাপড় চোপড় একটু বেশি নিতে হয়। আর আমি আবার কোনটা রেখে যাব মনে হয় না, মনে হয় যে নিয়ে নেই, ভালো ভালো যেগুলো আছে সবকটা নিয়ে নেই, সবগুলো হয়তো লাগবে। কিন্তু পরে দেখা যায় অনেকগুলো ড্রেস পরার প্রয়োজনই পড়ে না, ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মানে বাসায় নিয়ে আসতে হয়। আর আরিয়ানের বাবার 2-3টা ড্রেস নিলেই দেখা যায় ওনার হয়ে যায়। গতকালকে জুবাইরকে দিয়ে আমি 2-3টা সেকেন্ড হ্যান্ড শাড়ি কিনে মানে আনিয়েছিলাম। তো আমার 2-3টা সেকেন্ড হ্যান্ড শাড়ির প্রয়োজন ছিল। তো এদিক দিয়ে আর কি একটা বেড়া দিব আমার সবজি বাগানের মধ্যে দিয়ে। তার কারণ আমি মুরগিগুলো আর ছাগলের বাচ্চাগুলোর জন্য কিছুই রাখতে পারতেছি না। যখনই আমি বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাই, ওয়াহিদা শিফা বাসায় থাকে, ওদেরকে এত বলে যাই যে দরকার হলে তোমরা একজন পেছনে গিয়ে বসো, খেলাধুলা করো, তারপরেও আমার জায়গাটা পাহারা দিও। কিন্তু ওরা সেটা করে না। গতদিন সামান্য সময়ের জন্য আমি বাজারে গিয়েছিলাম, ফিরে এসে দেখি আমার পেছনে সব মরিচের গাছ, তারপরে লাল শাকের গাছ সব কটা ছাগলের বাচ্চা খেয়ে ফেলেছে। মানে ওরা দেখেও নাই, ওইদিকে যায়ও নাই। তো জন্য ভাবলাম যে ওদের উপরে ভরসা করে আর চলবে না, ওই দিক দিয়ে যাতে মুরগিগুলো না যেতে পারে, তাই আমি শাড়ি দিয়ে একটা বেড়া দিয়ে দিব। তো জুবাইরকে নিয়ে চলে এসেছি কাজে। জুবাইর এখন বাঁশ কাটতেছে মাটিতে পুঁতে, মানে বেড়ার মতন করে আর কি শাড়িগুলো সুন্দর করে
বেঁধে দিব, যেহেতু বাংলাদেশে যাব হয়তো 7-8 দিন সময় চলে যাবে। তো ওই ফাঁকে বাসায় ফিরে এসে দেখবো হয়তো কিছুই নেই, আমার সবজি বাগানের কোনো অস্তিত্বই নেই, ওরা শেষ করে ফেলেছে। তাই ওদের উপরে আর ভরসা করতে পারতেছি না। তাই নিজে কিছু একটা করে রেখে যাই, যাতে ওখানে গিয়ে সময় কাটাতেও একটু শান্তি পাবো, মানে বাড়ির দিকে টেনশনটা একটু কম হবে। তো যাই হোক, দুইজনকেই নিয়ে এসেছি। বলতেছি যে মুরগি দেখতে পারো না, এখন ওগুলোতে বাদ দাও। ওরা দুজন মিলে এখন শাড়িগুলো বাঁশের সাথে বেঁধে দিচ্ছে, যে বাইরেও কাজ করতেছে। তো এখন মনে হচ্ছে যে আর মুরগিগুলো বা ছাগলের বাচ্চাগুলো এদিকে ঢুকতে পারবে না। শেষমেশ এই যে দেখুন, এই পুরো জায়গাটা ঘিরে ফেলেছি। মুরগিরা যদিও এদিকে আসে, তবে এইদিকে যেদিকে আমার ক্ষতি হবে ওই দিক দিয়ে আসতে পারবে না। তাই সুন্দর করে জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। আপাতত একটু শান্তি পেলাম। বালা না নষ্ট আল্লাহ জানো। খাট দেখি হেই রে বুতা দাদিয়া ঠেলতে ঠেলতে এই যে খাট চাই ভালো না নষ্ট, আমার যত দূর আইডিয়া নষ্ট হইব আতো মারি দিবে। দেখি খাট খাট মেলা চাই ও বালা আছে তেনে করো নি। গাছ থেকে একটা শেষমেশ লাউ পারলাম, কারণ লাউ গাছগুলোকে কেটে ফেলবো। আর এখন আরো কয়েকটা বেগুন পারবো। গাছে মোটামুটি কয়েকটা ছোট ছোট বেগুন হয়েছে, বেগুনগুলো পেরে নেই, কারণ আমি চলে যাওয়ার পরে বেগুন যদি পেকেও নিচে পড়ে তাহলে ওরা পারবে না। তাই ভাবলাম ওগুলো মানে যা যা আছে পাড়ার আছে সবকটা পেরে ফ্রিজে রেখে দেয়, তাহলে ওরা বের করে খেতে পারবে। তো বেগুন গাছগুলো থেকে এই মাঝে মধ্যে 2-4টা-5টা করে বেগুন পাড়া হয়েছিল, বেশি করে এখন পর্যন্ত গাছ বেগুন পাড়া হয় নাই। তো আজকে মনে হচ্ছে একটু বেশি করে হয়তো পাওয়া যাবে। তবে এইবারের বেগুনগুলো তেমন একটা বড় হয় নাই, একটু ছোট ছোট সাইজের, আর বেশি একটা লম্বাও না। আর এই বছর বেগুন তেমন একটা ভালো হয় নাই, সেটা বেগুন গাছের পাতাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। মেনে শোনা সব ঠান্ডা হয়ে গেছে তোমার, হ্যাঁ মিনি মিনি কোনো মাটি তুচ্ছ কেন মাটির মাটিরও লাগি যার সারা সব মাটিরও লাগি যার মিনি মিনি হ্যালো মিনি এই বাক্সে বাক্সে রে বাক্সে। বিকালের দিকে শেষ মুহূর্তে সামান্য টুকটাক কিছু কেনাকাটা আমার বাকি রয়েছে, তো ওর জন্য একটু মার্কেটে যেতে হচ্ছে। তো বাংলাদেশে নেওয়ার জন্য টুকটাক কিছু কেনাকাটা হয়ে গেছে, কার জন্য আর কি 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 নেওয়া যায় সেটা আমার সাধ্য অনুযায়ী আর কি টুকটাক কেনাকাটা হয়ে গেছে, করে নিয়েছি। আর শেষ মুহূর্তে আমার কিছু জিনিসের প্রয়োজন রয়েছে। কোথাও যেতে হলেও দেখা যায় মেয়েদের মানে নতুন করে বাড়তি জিনিসপত্রের প্রয়োজন হয়। এই ছোটখাটো কিছু জিনিসপত্র আর কি বাকি রয়েছিল, ওই জিনিসগুলো নেওয়ার জন্য আসা, আর যেগুলোর কথা আর কি শেষ মুহূর্তে মাথায় এসেছে
তো যাই হোক, আরিয়ানের বাবাও আরো কিছু ঔষধ কিনবেন। তো সব মিলিয়ে চলে এলাম। আর এখন আরিয়ানের বাবা আর আরিয়ান ওনারা নতুন করে জুতা কিনবেন। তো চলে এসেছি জুতার দোকানে। আরিয়ান যেদিকে যাবে, মানে নতুন কোথাও যেতে হলে ওর লাইফ সিস্টেম এক জোড়া শু কিনতে হয়। তো এই বছর আর সেই প্রথম দিকে এক জোড়া শু কিনেছিল, আর কিনা হয়নি। তো আজকে মানে ওকে শু কিনে দিতেই হবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওখান থেকে এসে আরিয়ানের জন্য একটা শু কিনা হলো, আর আরিয়ানের বাবাও এক জোড়া নিলেন। আমার কিছু এখানে প্রয়োজন ছিল না, কারণ আমার অলরেডি অনেকগুলো শু আছে, জুতা আছে। তো আরিয়ান শু পেয়ে অনেক খুশি। তো তারপরে এখন একটু কাপড়ের দোকানে এসেছি। এই সামান্য কিছু টুকটাক কাপড় চোপড়, তারপরে কয়েকটা হিজাব নিব ভাবতেছি, কারণ আগে তো বাংলাদেশে গেলে ঢাকায় যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো এখন যেহেতু নতুন করে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই জন্যই আর কি ভাবলাম ওখানে গেলে তো আমার কিছু ভিউয়ার্স আপুদের সাথে দেখা হবে। তো এরকম জানি না কার কার সাথে দেখা হবে, তারপরেও সেই আন্দাজ অনুযায়ী আর কি কিছু নিলাম। শপিং, আনন্দ এসব নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর দিন সকালবেলার অবস্থা দেখুন, কি বলবো, দরজাটা খুলেই ওয়াহিদা দেখে ছাগলের বাচ্চাটা মরে পড়ে আছে। এই গতকালকেই বাচ্চাটা ভালো ছিল, খাওয়া দাওয়া করছিল, তারপরে আমার কাছে গেছিল, এত লক্ষ্মী একটা বাচ্চা ছিল। তো জানি না কেন হঠাৎ করে মরে গেল। তো বাচ্চাটা মরে যাবে আমি মানে এরকম একটা আইডিয়া আগে থেকে করেছিলাম, কারণ এই বাচ্চাটাকে এক্সট্রা কোনো খাবার খাওয়ানো যায় না। আমার অন্য যে দুইটা ছাগলের বাচ্চা আছে, তো ওই বাচ্চাগুলোকে এক্সট্রা আমি খাবার খাওয়াই, ওরা কিন্তু খুব আগ্রহ নিয়ে খায়। কিন্তু এই বাচ্চাটাকে প্রথম থেকেই আমি এক্সট্রা খাবার খাওয়াতে পারি না। জোর করে মুখে দিলে ও দেখা যায় সবকিছু বমি করে ফেলে দেয়, খেতে চাইতো না। তো ওর জন্য আর কি আর হয় নাই। শেষ পর্যন্ত ডাক্তারের কাছ থেকে ঔষধ এনেও খাওয়ানো হয়েছে। বাচ্চাটা কয়েকদিন থেকেই দুর্বল হয়ে গেছে, কারণ ওর মায়ের দুধ ছাড়া আর কিছুই খেতে চাইতো না, আর সামান্য একটু একটু করে ঘাস খেত। তো বাচ্চাটা দুর্বল দেখে আমি ভাবছিলাম হয়তো বাচ্চাটা শেষ পর্যন্ত বাঁচবে না, কিন্তু সেই শেষ পর্যন্তটা যে আজই হয়ে যাবে বুঝতে পারিনি। গতকালকে বাচ্চাটা হাঁটাচলা করছিল, খাবার খাচ্ছিল, মনেও হয়নি যে ও মরে যাবে। তো এত কষ্ট লাগছিল, কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছিলাম না। আর এখন বাচ্চাটাকে এখানে কবর দেওয়া হবে। ওয়াহিদা এই যে দেখুন শাবল নিয়ে চলে এসেছে কবর খোঁড়ার জন্য। হঠাৎ করেই মনটা খারাপ হয়ে গেছে, এত আনন্দ খুশি, শপিং করা, আয়োজন সবকিছুর মধ্যে দিয়ে মনটা এভাবেই ভেঙে যাবে বুঝতে পারিনি। তো কেয়ার করার আল্লাহর উপর কারো হাত নেই। কয়েকদিন পর পর কেউ আসবে, মায়া বাড়াবে, তারপরে হঠাৎ করে এভাবে চলে যাবে, এগুলোই আসলে খারাপ লাগে। বাচ্চাটা মরে যাওয়ায় সকাল থেকেই সবার মন খারাপ। আরিয়ানের বাবা তো আর একেবারে ভেঙে পড়েছেন, কারণ উনি বাচ্চাগুলো হওয়ার পর থেকে আমাকে বলতেন যে সাদা ছাগলের বাচ্চাটাকে আমায় দিয়ে দিও, ওই বাচ্চাটা আমার। আর আরিয়ান তো বাচ্চাটা মরা অবস্থায় দেখে কি কান্না কি কান্না, আমাকেই মারামারি শুরু করে দিয়েছে, আমি নাকি ওকে মেরে ফেলেছি। তো আমি বললাম আমি কিভাবে মারলাম? ও আমাকে বলতেছে আমি শুধু কালোগুলোকে খাবার খাওয়াই, ওকে খাওয়াই না, ওর জন্য নাকি ও মরে গেছে। তো ও তো আর এটা বুঝতে পারে না যে ওকে খাওয়ানো যায় না, জোর করে তো আর কাউকে খাওয়ানো যায় না। জোর করে খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। তো একটা ছাগলের 3টা বাচ্চা, সাধারণত দুধের একটু সমস্যা হয়। কালো ছাগলগুলোর সমস্যা হয়নি, কারণ ওদের যে দুধের ঘাটতিটা হয় সেটা আমি এক্সট্রা খাবার দিয়ে পূর্ণ করে দেই। আর ও যেহেতু খায় না, ওর জন্যই আর কি ওর এই অবস্থা। তো যাই হোক, কেয়ার করার একটা কথা মা সবসময় বলতেন যে জানের উপর দিয়ে আসে দনের উপর দিয়ে চলে যায়। তো এরকমও তো হতে পারে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।